দিঘির পার বৈশাখ মাসের শেষে রক্তে রেঙে যায় এবং সারা বছর দেবী এই জলের তলায় থাকেন। আসেন এই বিছানায় রাতের বেলা শুতে। আর এই গর্ত দিয়েই বজরংবলী নিয়ে এসেছিল স্থান, যেখানে যোগাদ্দা মায়ের ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল। গ্রামে কিন্তু এই ধরনের মাটির দোতলা বাড়ি। বর্ধমান কাটো লাইনের ট্রেন ধরে এখন পৌঁছে গেছি কৈচর হল্ট রেল স্টেশনে। টোটোতে চেপে চলে এসেছি কামনাড়া রেল স্টেশনে। আর কামনাড়া হচ্ছে বর্ধমান কাটোয়া লাইনের একটা স্টেশন। বর্ধমান ছেড়ে প্রথম স্টেশন হচ্ছে কামনাড়া। তো এই কামনাড়া থেকে আমি যাব কৈচর পর্যন্ত, কাটোয়া পর্যন্ত নয়। কৈচরের নেমে আমি 4.5 কিলোমিটার দূরে যে ক্ষীরগ্রাম আছে, মায়ের 51 সতীপীঠের এক পীঠ, যেখানে মায়ের ক্ষীরগ্রামে কোন সতীপীঠ আছে অবশ্যই কমেন্টে লেখো। এই স্টেশনে ট্রেন চলে এসছে, যেহেতু প্ল্যাটফর্ম একটা আছে তাই প্ল্যাটফর্ম চেঞ্জ করে পেছন দিকে চাপবো যাতে আমার পৌঁছে যেতে সুবিধা হয়। তো কোনো রকম তো উঠে পড়লাম, প্রচণ্ড পরিমাণে ভিড়, ঠিক আছে। তো যাই হোক, টাইমে ট্রেনটা ছেড়ে দিল, পাওয়ার কোনো সম্ভাবনা নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। কামনাড়া ছেড়ে প্রথম স্টেশন চলে গেল খেতিয়া। কামনাড়া ছেড়ে দ্বিতীয় স্টেশন পৌঁছে গেলাম চামার দিঘি। ছেড়ে বেরিয়ে গেল। বর্ষাকাল, তাই চারিদিকে চাষ হয়েছে আর সবুজ সবুজ দেখতে খুব ভালো লাগছে। আর ট্রেনে সফর করতে তো অবশ্যই ভালো লাগছে। পেরিয়ে গেলাম করজন। পেরিয়ে ট্রেন ছেড়ে দেওয়ার পরে আসবে করজনা গ্রাম রেল স্টেশন। এরপরেই আসবে আমারুন। বেরিয়ে গেল। এরপরে আসছে ভাতার। ভাতার সম্পর্কে বলতে গেলে ভাতার হচ্ছে একটা ব্লক এবং এখানের সঙ্গে বিভিন্ন জায়গার যোগাযোগ ব্যবস্থা বেশ ভালো, বাসের সঙ্গে এবং ট্রেনের সঙ্গে। ট্রেনে প্রচণ্ড ভিড়, আর এর মধ্যেই পেরিয়ে গেলাম ভাতার রেল স্টেশন। এই গরমের মধ্যে বেশ ঘেমে নিয়ে আর ট্রেনের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পৌঁছে গেলাম বলগোনা রেল স্টেশন। এরপরে পৌঁছে গেলাম সওতা হল। সওতা হল থেকে নেমে আপনারা দর্শন করতে যেতে পারবেন ঝাংলাই মায়ের, অর্থাৎ মনসা মায়ের। মাঠের দৃশ্যগুলো আছে না, দারুণ লাগে, দারুণ। ট্রেনে যেতে যেতে এর দৃশ্য আমি এই জন্য বারবার একটু একটু করে ক্লিপ নিচ্ছি যাতে ভিডিওর মধ্যে থাকে। দারুণ লাগছে, চারিদিক মনে হচ্ছে সবুজ কার্পেট পাতা আছে। গেলাম নিগন রেল স্টেশন, দেখো। এরপরে ছেড়ে রেল স্টেশন ছেড়ে বেরিয়ে গেলাম। এরপরে আসছি, পৌঁছে গেলাম কৈচর হল্ট রেল স্টেশন। আর এখানে থেকেই মাত্র 4.5 কিলোমিটার দূরেই রয়েছে মা যজ্ঞদা, অর্থাৎ ক্ষীরগ্রাম। সেখানেই যাব টোটো ধরে। তো বন্ধুরা, একটা কথা আমি আপনাদেরকে বলে দিই, এই কৈচর হল্ট রেল স্টেশন কিন্তু খুব কাছে হবে মা যজ্ঞদা, এইখানেই নামবেন, ঠিক আছে। কাটোয়া বর্ধমান লাইন এটা, ঠিক আছে। ট্রেন চলে গেল। আরেকটা কথা আমি আপনাদের বলে দিই, এই কৈচর হল্ট রেল স্টেশন কিন্তু বর্ধমান থেকে মাত্র 40 কিলোমিটার দূরে। আর মোটামুটি 17 কিলোমিটার গেলেই হচ্ছে কাটোয়া। সম্পর্কে বলতে গেলে একটা কথা বলতে হয়, কাটোয়া হচ্ছে বৈষ্ণব তীর্থস্থান, বৈষ্ণবদের বিশেষ তীর্থক্ষেত্র। তাছাড়াও গঙ্গার ঘাট রয়েছে, গঙ্গা স্নানের জন্য অনেকে যায়। প্ল্যাটফর্ম বিশিষ্ট এই কৈচর হল্ট রেল স্টেশনের ঠিক এর নিচ দিয়ে চলে যাব। এখান দিয়েই আমি টোটো পাবো। ঠিক এই দিয়ে নেমে গেলেই আমি টোটো পেয়ে যাব, লাইন ধরে দাঁড়িয়ে আছে। আর এই টোটোগুলোই যাবে ক্ষীরগ্রাম। এর বাইরে চলে এসেছি আর টোটো পেয়ে গেছি, টোটোয় বসে পড়েছি। আর এখান থেকে ভাড়া কত দাদা? মোটামুটি ক্ষীরগ্রাম যেতে 20 টাকা। 20 টাকার বিনিময়ে ক্ষীরগ্রাম অর্থাৎ মা যোগাদ্দার পীঠ চলে যেতে পারবেন। জায়গা নেই তাই বললো দাদা পেছন দিকে বাংকার আছে, বাংকারে বসে যাও। বেশ হাওয়া খেতে খেতে যাওয়া হবে। দেখো বেশ মজাও লাগছে, গ্রামের পরিবেশ দেখতে দেখতে যাব। এই যে টানেল দেখে নাও, আর এইখান থেকেই যাওয়া হচ্ছে। এখানে বাসও পেয়ে যাবে, দেখে নাও। এই দেখো
এইসব বাসগুলো কিন্তু মা যোগাত্তার গ্রাম ক্ষীরগ্রাম কিন্তু যাচ্ছে। এদিকে অনেক কাছ থেকে দেখতে দেখতে আর চারিদিক সবুজ গাছপালা দারুণ লাগছে। আর বাংকারের পেছনে বসে গেছি, তাই হাওয়াটাও ভালোই পাওয়া যাচ্ছে। রাস্তাঘাট কিন্তু বেশ ভালো, বেশ সুন্দর রাস্তাঘাট, স্মুথলি চলে যাচ্ছি টোটোয় চেপে। বন্ধুরা, এখন আমি পৌঁছে গেছি যোগাদ্দা মায়ের মন্দিরের কাছাকাছি। টোটো দাদা বলল এই যে সামনে দিয়ে ঢালাই রাস্তা আছে, এই রাস্তা ধরে চলে যাও, সামনে পেয়ে যাবে। যাই হোক, দেখি মন্দিরের হেঁটে হেঁটে যাই, কতটা দূর দেখা যাক। আর দুপাশে সবুজ জমি, আর তার মাঝখান দিয়ে যদিও বর্তমান সময়ে মেঠো রাস্তা নেই, ঢালাই রাস্তা হয়ে গেছে, তাও হেঁটে যেতে বেশ ভালোই লাগছে। প্রকৃতি দেখুন, গাছপালা, তাল গাছ, মাটির বাড়ি, সত্যি একটা গ্রামের সুন্দর পরিবেশ। সময়ে শহর অঞ্চলে তো মাটির বাড়ি দেখাই যায় না, গ্রাম অঞ্চলেও ধীরে ধীরে কমে যাচ্ছে, কিন্তু এইখানে অনেক মাটির বাড়ি দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। পাকা বাড়ির পাশাপাশি এই যে মাটির বাড়িগুলো দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে। খড়ের ছাউনি মাটির বাড়ি, আবার দেখুন অ্যাডভেস্টারের ছাউনি মাটির বাড়ি, দারুণ সুন্দর জায়গাটা। গ্রামের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে ঠিক পৌঁছে গেছি ক্ষীরদিঘির পাড়ে। আর এখানে এক দাদার সঙ্গে পরিচিতি হয়ে গেছে, তো দাদা সম্পর্কে দাদার কাছে কিছু জেনে নিই। এই যে ক্ষীরগ্রামের মা যজ্ঞদা, এই যে ক্ষীরদিঘির পাড়েই দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তো আপনাদের মানে মায়ের প্রতি বিশ্বাস তো অগাধ। হ্যাঁ, অগাধ। আর একটু মায়ের সম্পর্কে বলুন, আমরা তো অতটা জানি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পুকুরের মধ্যেই মা থাকেন, ডুবানো থাকেন। হ্যাঁ 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 হ্যাঁ। 31শে বৈশাখ বিশেষ অনুষ্ঠান হয়, তাই তো? হ্যাঁ, মানে বৈশাখের শেষ দিন। হ্যাঁ, প্রত্যেক বছর। হ্যাঁ, আর এমনিতে মন্দিরে তো আরেকটা মা প্রতিষ্ঠিত আছে। হ্যাঁ 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 হ্যাঁ, এগুলোতে বলিদান হয় সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোটা পার। হ্যাঁ, মানে সেই দিন অনেক বাইরের থেকে মানুষ আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেলা বসে এই জায়গাগুলোতে। হ্যাঁ, গ্রামটাও খুব সুন্দর, আমি তো ঘুরে ঘুরে এলাম। হ্যাঁ, দারুণ সুন্দর গ্রাম, জাগ্রত। হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস এটা মানুষের মনে, এবং মা সবার ইচ্ছা পূর্ণ করে। হ্যাঁ, সেই প্রাচীন ক্ষীরদিঘি, আর মা ওই সাদা মন্দিরের মধ্যে কিন্তু জলের মধ্যে শায়িত থাকেন সারা বছর। 31শে বৈশাখ কিন্তু মা ওঠেন সমস্ত ভক্তকে দর্শন দেওয়ার জন্য। এখানে স্নান করছিলেন, তো কাকারও বিশ্বাস মা অনেক জাগ্রত, তাই তো কাকা? এবং সমস্ত মনের ইচ্ছা মা কিন্তু পূর্ণ করেন। হ্যাঁ, পৌঁছে গেছি ক্ষীরদিঘির ঠিক পাড়েতেই। আর দেখো, ঠিক আমার পেছনেই রয়েছে মা যজ্ঞদার ওই সাদা যে মন্দির দেখতে পাচ্ছ, সেখানেই কিন্তু মা জলে শায়িত আছেন, সারা বছর থাকেন, এবং 31শে বৈশাখ মানে বৈশাখের শেষ দিনে কিন্তু মা ওঠেন এবং সমস্ত ভক্তকে দর্শন দেন। এরপরে ভেতরে যাব, তোমাদেরকে সবটাই দর্শন করাবো, সঙ্গে থাকো। এসে এই ঠাকুমার সঙ্গে পরিচিত হয়ে গেল, আর ঠাকুমা বলছে মা অনেক জাগ্রত আপনাদের, তাই না? এবং সবার মনোবাসনা পূর্ণ করেন, এবং লক্ষ লক্ষ ভক্ত এখানে আসেন মাকে দর্শন করতে। একটা বহু পুরনো একটা তেঁতুল গাছ, এর গোড়া দেখেই বুঝতে পারবেন যে কত পুরনো এই তেঁতুল গাছ। যে তেঁতুল গাছের গোড়া দেখেই বুঝতে পারছেন যে এটা কত পুরনো জায়গা। এমনি গোড়াটা মোটা হয়ে যায়নি। এই দেখো হাঁসগুলো এখানে কি সুন্দর জলের মধ্যে খেলা করছে, দেখো ভেড়া চড়ছে। সত্যি কথা বলতে গেলে এই যে যোগাদ্দা মায়ের মন্দিরটা ক্ষীরগ্রামে, গ্রামীণ এলাকা আর সুন্দর পরিবেশ, চারিদিকটা এতটাই সুন্দর, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারাও একবার আসুন, দেখে যান জায়গাটা। কিভাবে আসতে হবে সে বিষয়টা তো আপনাদেরকে আগেই বলে দিলাম ভিডিওতে, ঠিক আছে? এইভাবে চলে আসুন, ব্যাস। কাছাকাছি চলে এসেছি, মানে মন্দিরের গেটের কাছাকাছি চলে এসেছি। এবার মায়ের মন্দিরে প্রবেশ করব। আছে সতীপীঠ ক্ষীরগ্রাম যোগাদ্দা মায়ের মন্দির। আর দেখো এই
পাশেই রয়েছে গেট। এই যে এখান দিয়ে প্রবেশ করা হবে। এর এই পীঠস্থানে এসে প্রথমেই একটা সুন্দর টিন সেট যুক্ত বসার জায়গা রয়েছে। এই যে বসার জায়গাটা রয়েছে। মায়ের মন্দিরে প্রবেশ করেছি, আর দেখো এখানে সুন্দর একটা টিন সেটের বসার জায়গা রয়েছে। অনেক মানুষ রেস্ট করছে, আর মায়ের মন্দির সামনেই রয়েছে। আদি যে মন্দির, সেই মন্দিরটা কিন্তু ওই যে দূরে একটা স্কুল দেখতে পাচ্ছেন, ওর স্কুলটা পেরিয়ে আছে। আর এইখানে কিন্তু একটা মায়ের মন্দির আছে, সেখানে কিন্তু আপনারা রেগুলার দর্শন করতে পারবেন। মন্দির দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু দর্শন করা যায়। আর মা যেখানে জলের তলায় শায়িত আছে, সেটা ঠিক পাশেতেই এই যে রয়েছে সাদা মন্দিরটা, এইখানে দেখতে পাচ্ছেন বিশাল ক্ষীর দিঘি। তার মাঝখানেই রয়েছেন মা যোগাদ্দা। সারা বছর জলের তলায় থাকেন, বৈশাখের শেষ দিনে ওঠেন ভক্তদের দর্শন দেওয়ার উদ্দেশ্যে। ঠিক পিছনেই রয়েছে মায়ের মন্দির, যেটা প্রতিদিন খোলা থাকে এবং মাকে এখানেই রেগুলার আপনারা দর্শন করতে পারবেন। এই মন্দির এই হচ্ছেন মা যোগাদ্দা মা। এগুলো কি খাওয়া হয়? ধরা হয় না? না, হ্যাঁ হ্যাঁ। এই মাকে প্রতিদিন আপনারা দর্শন করতে পারবেন। এতটাই সুন্দর, দেখুন কতগুলো ছোট ছোট বাচ্চা এখানে খেলছে, এত সুন্দর এখানে খেলছে, পরিবেশটাই আলাদা। এই যোগ্যতা মায়ের জায়গাটা সত্যি অসাধারণ। তো আপনারাও একবার আসুন, এই জায়গাটা ঘুরে যান, দেখবেন খুব সুন্দর লাগবে। এই জায়গাটার পরিবেশ বলুন, আর যোগ্যতা মায়ের কৃপা অবশ্যই নিয়ে যান। স্কুলটা রয়েছে ক্ষীরগ্রাম শ্রী যোগ্যতা বাণীপীঠ, ঠিক তার পাশেই মায়ের কিন্তু মেন মন্দির, মানে আদি মন্দির। কিন্তু এই ধরনের মাটির দোতলা বাড়ি দেখা যাচ্ছে, খুবই সুন্দর। দেখুন রেলিং দেওয়া বারান্দা, অসাধারণ। পেরিয়ে চলে আসবেন, ঠিক একটু দূরেই রয়েছে মায়ের আদি মন্দির। সেখানে এসেই পৌঁছেছি, দেখায় আপনাদেরকে। একটা সুন্দর লাগছে যে মাটির বাড়ি অনেক দেখা যাচ্ছে, সত্যিই সুন্দর। এই হচ্ছে আদি মন্দিরের গেট, মা যোগাদ্দার সতীপীঠ মহাপীঠ যোগাদ্দা মন্দির। জুতো খুলে ভেতরে প্রবেশ করব, আর আপনাদেরকে অবশ্যই দর্শন করাবো। মায়ের মন্দিরে প্রবেশ করলাম, এটা হচ্ছে আদি মন্দির। আর সত্যিই দেখুন দুর্দান্ত জায়গাটা, সুন্দর, খুবই সুন্দর। যোগদ্দা মায়ের এই হচ্ছে সেই স্থান যেখানে মায়ের কিন্তু ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল, ঠিক এই জায়গাটায়। 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ হচ্ছে এই যোগাদ্দা মায়ের মন্দির। এখানে সতীর ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল। এখন আপনাদেরকে অবশ্যই দেখাবো মায়ের বিশ্রাম কক্ষ, অর্থাৎ যোগাদ্দা মায়ের বিশ্রাম কক্ষ। এই যে গেট দেখতে পাচ্ছেন, এর ভেতর দিয়েই যাব। প্রবেশ করি। এই দেখুন, গেট দিয়ে প্রবেশ করতেই দেখতে পাচ্ছি মায়ের খাট, বিছানা, মশারি, দেখুন। আর এইখানে রয়েছেন মা, এখানেই পূজা পাঠ হয় মায়ের। পুরোহিত মশাইকে পেয়ে গেছি, পুরোহিত মশাইয়ের মুখ থেকেই শুনবো এই যে মায়ের বিছানা সম্পর্কে। এটা মায়ের বিছানা, যোগাদ্দা মায়ের বিছানা। মায়ের বিছানা, হ্যাঁ। রাত্রেবেলা মায়ের আয়ত্ত হওয়ার পর বিছানাটা ভালো করে পরিষ্কার করে হ্যাঁ মশারি টাঙিয়ে দিয়ে যাওয়া হয়। সকালবেলা যেমন মানুষ এলোমেলো হয়ে থাকে, সেগুলো মায়ের বিছানাটা এলোমেলো হয়ে থাকে। মানে এই যে বিছানা, সেই বিছানা যখন রাতের বেলা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়ে যাওয়া হয়, কিন্তু তারপর সকালবেলা দেখা যায় যে এলোমেলো হয়ে গেছে। মানে এর থেকেই বোঝা যায় মা আসেন এবং এখানে শয়ন করেন। এই মায়ের পূজা, যোগাদ্দা মায়ের শুনেছি নাকি ডোমের রক্ত লাগে, এটার ব্যাপারটা কি? ডোমে না, মা যখন ওঠেন তখন দত্তদের রক্ত লাগে, আর যখন মা নামে তখন ডোমেদের রক্ত লাগে। আগে বুক চিরে রক্ত দিত, এখন এবার পাঠা দিয়ে মাকে মাঠে পাঠার রক্ত মায়ের মুখে চিনি মুন্ডা দিয়ে মাকে তোলানো নামানো হয়। রয়েছে দুটা করে মাঝখানে ছোট করে গর্ত রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই গর্তটা বলে মহিরাবনকে বধ করে হনুমান ভদ্রাকালী ঘটকে মাথায় নিয়ে রামকে লক্ষ্মণকে দুই কাঁধে নিয়ে, আচ্ছা, গর্ত দিয়ে ভদ্রাকালীকে নিয়ে এসেছিলেন। মহিরাবনকে বধ করে হনুমান ভদ্রাকালী ঘটকে মাথায় নিয়ে রামকে লক্ষ্মণকে কাঁধে নিয়ে মা উঠেছিলেন এখানে।
কাহিনীটা বলে দিই, পুরোহিত মশাই যেটা বলতে চাইলেন, এই যে যোগাদ্দা মা হচ্ছে রাবণের অধিষ্ঠাত্রী দেবী, কিন্তু মহি রাবণকে বধ করে হনুমানজি অর্থাৎ বজরংবলী কিন্তু তার দেবীকে এখানে নিয়ে এসেছিলেন এবং এখানেই কিন্তু যোগাদ্দা রূপে তিনি পূজিত হচ্ছেন। মন্দির বেদির ঠিক এখানে যে একটা গর্ত দেখতে পাচ্ছেন, এখান দিয়ে কিন্তু রাবণকে বধ করে, মহিরাবণকে বধ করে বজরংবলী অর্থাৎ হনুমানজি কিন্তু তার দেবীকে নিয়ে এসে উপস্থিত হয়েছিলেন। তলায় কিন্তু মা থাকেন আর ঠিক এখানে কিন্তু শয়ন করতে আসেন। এটাই কিন্তু অদ্ভুত, মানে বিছানাটা সকালবেলা উলট পালট হয়ে থাকে। এখানে দুর্গারূপী পুজো হন, দুর্গারূপে। তো এখানে কিন্তু মাছের ভোগ নির্দিষ্ট করা আছে, মানে মাছের ভোগ এখানে দিতেই হবে, ঠিক আছে। তো প্রতিদিন এখানে যে দুপুরে ভোগ হয়, তো সেইখানে কিন্তু মাছের ভোগ লাগে। মশাই, দুপুরে তো মাছের ভোগ হয়, পায়েস হয়, এগুলো শুনলাম, রাতেও কি ভোগ হয়? রাতে লুচি আর মন্ডা আছে, বাতাসা আছে, তোমার বলছি। আচ্ছা আচ্ছা। দুপুরবেলা এসে এখানে ভোগ গ্রহণ করতে ইচ্ছা হয় তাহলে এই যে ভোগ ঘর রয়েছে, এখানে কিন্তু সকাল 9টার থেকে 9:30টার দিকে এসে যোগাযোগ করবেন। এখানে কিন্তু মাছ, ভাত এবং ক্ষীর, পাঁচমিশালি সবজি এগুলো দিয়ে ভোগ দেওয়া হয়। যোগদা মায়ের শয়নকক্ষ দর্শন করে এলাম এবং খুব ক্ষুধাও পেয়েছে, অনেকক্ষণ আগে খেয়ে এসেছি। সামনে কিছু চায়ের দোকান আছে, দেখি চা আরও কিছু পাওয়া যাচ্ছে, কিছু খাবো। স্কুল আর তার পাশেই রয়েছে অনেকগুলো দোকান, এখান থেকে আপনারা কিছু খাবার খেয়ে নিতে পারেন। শেষ বেলায় পবিত্র ক্ষীরদিঘি মায়ের মন্দির আর মাকে দর্শন করে সবার জন্য শুভ কামনা প্রার্থনা করে বিদায় জানিয়ে এগিয়ে চললাম পথে। এখানে ছিল কিছু কুকুর যাদের বিস্কুট দিচ্ছিল। গ্রামে এসে মায়ের মন্দির ভালো করে দর্শন হয়ে গেল, মাকেও ভালো করে দর্শন হয়ে গেল। তাহলে ভিডিও আজকে এখানেই শেষ করে দিচ্ছি।